হতদন্ত হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি উদ্দেশ্য চৌধুরী বাড়ি, সচরাচর মামা বাড়ি আমি চাই না কিন্তু আজ যেতেই হবে। অয়ন ভাইয়ার এই বাড়াবাড়ি আর সহ্য করা যায় না। সকালে আস্তে আস্তে চোখ খুলে যা দেখি তাতে অবাক হয়ে যাই। আপু মুখ গুমরা করে আমার পড়ার টেবিলে বসে আছে। আমার জানা মতে আপুর অনেক খুশি থাকার কথা, কেননা ওর মনের মানুষ মনোয়ার ভাইয়ার সাথে ওর বিয়েটা হচ্ছে। তাহলে আমার ভাবনায় ছেদ ঘটে আপুর কথায়। আপু কিরে উঠে গেছিস? রিমিহু কিন্তু তোমাকে এত আপসেট লাগছে কেন? চিন্তা করার মতো মুখ। আপু মলিন মুখে উত্তর দিল, আরে জানিস অজয় কে কারা যেন কালকে সেই পিটিয়েছে, ছেলেটা হসপিটালে ভর্তি হয়েছে। সামান্য রাগান্বিত মুখ। রিমি কি বলছিস তুই? আপু হ্যাঁ রে, আমরা সবাই যাচ্ছি ছেলেটাকে দেখতে, তুই যাবি তো? এইবার বুঝতে পারছি এটা কার কাজ। এই লোকটা কি সাইকো নাকি বুঝি না। না আমার এইবারের একটা বিহিত করতে হবে মনে মনে। আপু কিরে কি ভাবছিস? রিমি হ্যাঁ বল। আপু আমি বলছি তুই যাবি তো? রিমি না রে আপু, আসলে আমার ভার্সিটিতে ইম্পর্টেন্ট ক্লাস আছে তো তাই। আসলে আমার চৌধুরী বাড়িতে অনেক হিসেব বাকি আছে মনে মনে। আপু ও আচ্ছা তুই তাহলে যা, আমরা সবাই হসপিটালে যাচ্ছি। রিমি আচ্ছা। রিমি একটা ব্ল্যাক কুর্তি, ব্ল্যাক লেডিস চেন্স আর গলায় একটা স্কার্ফ পেঁচিয়ে নেয় আর হালকা লিপস্টিক, মুখে কোনো মেকআপ নেই। বেশ এইটুকে এই রিমিকে সাধারণের মধ্যে অসাধারণ লাগছে। রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। অয়ন আজকে ব্ল্যাক শার্ট অ্যান্ড ব্ল্যাক স্যুট পরেছে, সিল্ক চুলগুলো সেট করে নিয়েছে। বেশ অয়ন রেডি, উদ্দেশ্য অফিস। অয়ন নিজের ঘর থেকে যেই নাব একার হলো অমনি কেউ অয়ন কে পিছন থেকে জড়িয়ে ধরে। অচেনা বলো তো আমি কে? অয়নের মধ্যে একটা বিরক্তি ভাব চলে আসে, কেননা সে জানে ব্যক্তিটিকে। অয়ন পিছনে না ঘুরেই বলে, পায়েল তুমি। আমার গাড়িটা চৌধুরী প্যালেসের সামনে নামে। আমার মামার বাড়িটা আমাদের বাড়ির থেকেও বড় বা সমান, চারদিকে সুন্দর ফুলের বড় বাগান, পাশে আম কাঁঠালেরও বাগান, মোট কথা একদম রাজপ্রাসাদ। তো কি হয়েছে, আমাদের খান বাড়িও কম না। সদর দরজা প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়ল আমার হিটলার নানু আর মামি কি নিয়ে যেন গল্প করছে আর হাসছে। আমাকে দেখার সাথে সাথেই ভূত দেখার মতো চমকে উঠল। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে ঢুকলাম, জানি এখন এরা হিটলার গিরি শুরু করব। নানু ওই মায়া তুই এখানে কে লাগা? মামি হে তুই এখানে কেন? রিমি কেন, আমার কি এখানে আসা বারণ? আমার মামার বাড়ি আমি আসতে পারি। ভ্রুকচকানো মুখ। নানু বারণ করার ক্ষমতা থাকলে কি আর করতাম না। মামি তা যা বলেছেন সকাল সকাল অল হ্রস্ব উকার খুনির মুখদর্শন হলো। আল্লাহ জানে সারাটা দিন কেমন যায়। দূর আমাদের ভালো মুডটাই নষ্ট হয়ে গেল। ওদের কথা শুনে অনেক খারাপ লাগলেও তা মুখে প্রকাশ করলাম না, কেননা রিমি তার দুর্বলতা দেখাতে চায় না, তাই শক্ত মুখে জবাব দিলাম, হয়েছে তোমাদের বকবকানি, এইবার আমি যাই। এই বলে সিঁড়ির দিকে হাঁটা ধরলাম। নানু আরে অয় মেয়া কই যাস? রিমি তোমার মতো হিটলার বুড়িকে বলার প্রয়োজন করি না, এই বলে উপরে চলে আসলাম। নানু রিমিকে হ্রস্ব ইকার ছু বলতে যাবে তার আগেই মামিমা ইশারায় মানা করল। নানু তুমি দেখছনি কি শয়তান মায়া? মামি আরে মা যাক, ওইখানেই তো আসল মজা। নানুমা মামি আর সংকেত বুঝতে পেরে একটা শয়তানি হাসি দিলেন। আমি উপরে উঠে গেলাম। হসন্ত দেশ্য খাটাসটার ঘর এখনো মেবি অফিসে যায় নাই। খাটাসটার ঘরের সামনে গেলাম আর যা দেখলাম তাতে মোটেও প্রস্তুত ছিলাম না। পায়েল আপু, অয়ন ভাইয়ার খালাতো বোন, চট্টগ্রামে থাকে নিজ ফ্যামিলির সাথে, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অয়ন ভাইয়াকে জড়িয়ে গালে কিস করলো। আর দাঁড়াতে পারলাম না, চলে এলাম। অয়ন ভাইয়া যে এরকম জানা ছিল না আমার প্রতি তার কনসার্ন শুধুমাত্র কাজিন হিসেবেই। অয়ন ভাইয়া নিজের বাসায় এইসব করে। আমি দৌড়াতে দৌড়াতে নিচে চলে আসলাম। আমাকে এইভাবে আসতে দেখে আমার হিটলার মামি আর নানু মিটমিট করে হাসতাছে, মনে হয় তারা আগে থেকে জানতো। আমি দরজার কাছে যেতেই নানু মা প্রশ্ন ছুড়ে মারে, নানু কি গো মায়া আরেকক্ষণ থাইক্কা যায় আইলি আর এই যাইবিগা? আমি মুচকি হেসে জবাব দিলাম, তোমাদের মতো হিটলারদের বাসায় থাকার কোনো ইচ্ছা নাই। বুঝতে পারছি উত্তর তাদের মন মতো হয়নি। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য পুলিশ স্টেশন। আমার গাড়ি পুলিশ স্টেশনের সামনে নামলো। আমি যেতেই কনস্টেবল চাচার সাথে দেখা, তিনি আমাকে খুব ভালোবাসেন। কনস্টেবল চাচা হারে রিমি মামুনি তুমি কেমন আছো? রিমি এই তো চাচা ভালো, তা আমাকে দেখি ভালোই মনে রেখেছো? চোখে হাসির সাথে মুখে হাসি। কনস্টেবল তোমাকে মনে রাখবো না তো কাকে রাখবো? তুমিই বলো, তুমি যা সাহসের কাজ করেছিলে। রিমি আচ্ছা চাচা, তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প? আমানের রেকর্ডস আমাকে একটু দেখাতে পারবা? বড় সাহেবের কাছে আছে, দাঁড়াও আমি নিয়ে আসতাছি। কিছুক্ষণের মধ্যে কনস্টেবল চাচা আসলো, হাতে একটা ফাইল। মালো। ধন্যবাদ চাচা, অনেক ধন্যবাদ। ফাইলটা চেক করলাম। আমানকে মিরপুর থানায় ট্রান্সফার করার পর একদিন পরেই ওর জামিন হয়ে যায়। আমি হতবাক। রিমি চাচা, ওর জামিনটা হলো কিভাবে এতগুলো খুন করার পরেও? কনস্টেবল চাচা আমারের সবই টাকার খেলা। আমি ধপ করে বেঞ্চিতে বসে পড়লাম। তার মানে সত্যি আমান আসছে, আর আমান আসছে মানে অনেক বড় জ্বর আসছে। সটেবল চাচা কি হয়েছে মা, তুমি ঠিক আছো তো? আমি অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে বললাম, এত পরিশ্রম সব বিফলে গেল চাচা।
কি আর করার মা, তুমি সাবধানে থেকো, মাও কিন্তু তোমারই সর্বপ্রথম ক্ষতি করার চেষ্টা করব। রি সেইটা তো আমি জানি, আমার নিজেই বলল, কিন্তু আমার একটাই ভয়, ও যদি অয়ন ভাইয়ের সাথে কিছু করে তখন। মনে মনে এলিপসেস ডট। আমান রকিং চেয়ারে বসে আছে, হাতে ড্রিঙ্ক। বেবি, তুমি আমাকে খুঁজতে পুলিশ স্টেশনেও চলে গেলে, ঠিক আছো? হসন্ত, তোমার যখন এতই তাড়া তাহলে আমি খুব তাড়াতাড়ি আসছি। ডেভিল স্মাইল দিয়ে চৌধুরী বাড়িতে। অয়ন, এইটা কি করলে তুমি? জোপাইলো কেন? একটা কিসই তো করলাম। বিরক্ত মুখ। অয়নতাও করবা না বটিত? বিরক্তি ভাব নিয়ে পায়লো। অয়ন, এইভাবে তুমি বলতে পারলা? ন্যাকা কান্না করে। আমি আজকেই আসলাম আর তুমি? অয়ন, কি হয়েছে এইভাবে কিস করতে হবে? ঠোঁটে চিহ্নযুক্ত মুখ। পায়লো, একটা কিসই তো করলাম, তার জন্য এভাবে বললা? অয়ন, আমাকে কিস করার অধিকার শুধুমাত্র আমার রিমিপুরীর। মনে মনে আমাকে এখন অফিসে যেতে হবে সবাই। পায়লো, আমি এতদিন পর আসলাম আর তুমি চলে যাবে? অয়ন, তুমি এসেছে তো কি হয়েছে? আমি আমার কাজের দিকে কোনো গাফলতি করতে পছন্দ করি না। এই বলে অয়ন চলে যায়। এদিকে পায়েল রাগে ফুঁসছে। পায়লো, আমাকে এত বড় অপমান, একবার যখন চলেই এসেছি তখন এমন ব্যবস্থা করব যাতে আমার জন্যই তুমি সব কিছু বাদ দিতে পারো, তোমার জীবনে শুধুমাত্র আমিই থাকবো। শয়তানি হাসি দিয়ে হতাশ হয়ে হ্রস্ব উকার স্টেশন আনমনে দাঁড়িয়ে আছি, অনেক বড় বিপদ আসতে চলেছে এইটা বুঝতে পারছি। হঠাৎ কারো ডাকার আওয়াজে ভাবনায় ছেদ পড়ে। কিরে, কি করছিস তুই এখানে? পিছনে ঘুরে দেখি অন্ধকার একটি ঘরে কিছু একটা ভেবে অট্ট হাসিতে ফেটে পড়ে অচেনা ব্যক্তিটি দরজাকে নক করাই তার ভাবনায় ছেদ পড়ে। অচেনা ব্যক্তিকে। এলিপসাস। স্যার, আমি গুপ্তচর। অচেনা ব্যক্তি, কি খবর এনেছো? স্যার, আমান স্যার দেশে ফিরছে। অচেনা ব্যক্তি, ওয়াও, তার মানে আমাদের প্লেন মাফিকই সব হচ্ছে। বাঁকা হেসে, জি স্যার। অচেনা ব্যক্তি, গুড, ভেরি গুড। এইবার এই অয়ন চৌধুরী, রিমি খান আর আমান শেখ, এই তিনজনে একে অপরকে ভুল বুঝবে, তারপর একে অপরের ক্ষতি করবে, এদিকে আমাদের রাস্তা ক্লিয়ার। শয়তানি হাসি দিয়ে ঠিক বলেছেন বসু। অচেনা ব্যক্তি, খেলা বেশ জমে উঠবে কি বলি? একদম স্যার। চোখে হাসির সাথে মুখে দিত হাসি, চোখে হাসির সাথে মুখে দিত হাসি। পিছনে ঘুরে দেখি অয়ন ভাইয়া, তখনই মনে পড়ে গেল কিছুক্ষণের আগের ঘটনাটা। খুব অভিমান হচ্ছে, খুব। অন ভাইয়া আমার উত্তর না পেয়ে আবারও জিজ্ঞাসা করল, ম্যাপেল পাতা? ম্যাপেল পাতা? কিরে, তুই পুলিশ স্টেশনের এখানে কি করছিস? তুমি এখানে কি করছো? আমি অফিসে যাচ্ছিলাম, তোকে দেখলাম তুই এখানে দাঁড়িয়ে, তাই জিজ্ঞাসা করলাম তুই এখানে কেন, সন্দেহের দৃষ্টিতে। আমি ভেঙচি কেটে বলি, সেইটা তোমার না জানলেও চলবে। অনেক রাগ হচ্ছে লোকটার উপর। অয়ন ভাইয়াকে কোনো কথা বলতে না দিয়ে গাড়ি নিয়ে বাড়ির দিকে বেক করি। অয়ন ভাইয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, হয়তো বুঝতে পারছে না কি হচ্ছে তাই। ম্যাপেল পাতা? এলিপসাস। এলিপসাস। রকিং চেয়ারে বসে আছি আর ভাবছি কি হবে, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমার সাথে আমানের শত্রুতাটা তো বুঝলাম, কিন্তু অয়ন ভাইয়াকে ও কিভাবে চিনে? যখন আমানের সাথে আমার পরিচয় হয় তখন অয়ন ভাইয়া বিদেশে ছিল। অয়ন ভাইয়া আর আমানের মধ্যকার সম্পর্ক কি? না না, মাথা হ্যাঙ্গ হয়ে আসছে, মাথাটা ঠান্ডা করতে হবে। হ্যাঁ, এখন একটু শাওয়ার নিয়ে আসতে হবে। আমান বেডে শুয়ে আছে, একখানে তার ফোনের ওয়েলপেপারে তাকিয়ে আছে একটা 22-23 বছরে একটি মিষ্টি দেখতে মেয়ের ছবি। আমানের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ম্যাপেল পাতা? বলু, জানিস আমিও তোর মতো ধোঁকা খেয়েছি ভালোবাসায়, তুই যেমন মানুষরূপী শয়তান অয়ন চৌধুরীকে ভালোবেসে বিশ্বাস করেছিলি, তেমনি আমিও আমার রিমি পাখিকে অনেক ভালোবাসতাম, কিন্তু ও আমাকে বিনা দোষে সবার সামনে অপমান করলো। ছাড়বো না, কাউকে ছাড়বো না। অয়ন চৌধুরী আর রিমি খানের জীবন নরকময় করে তুলব। ঠোঁটে চিহ্নযুক্ত মুখ, ঠোঁটে চিহ্নযুক্ত মুখ, ঠোঁটে চিহ্নযুক্ত মুখ, ঠোঁটে চিহ্নযুক্ত মুখ। তখনই আমানের বাবা শরীফ আসে। আমানের বাবা, শুনলাম তুমি নাকি বাংলাদেশ ফিরছো? গম্ভীর কণ্ঠে। আমান, জি বাবা। আমানের বাবা, আমার মনে হয় তোমার ওইখানে না যাওয়াই ভালো। আমান, কি বলছো তুমি বাবা? আমি ওদেরকে এমনি এমনি ছাড়বো? বিস্ফোরিত মুখ। নেভার, আমান শেখ কাউকে ছাড়বে না। আমানের বাবা, দেখো আমান, তুমি যাই করবে একটু বুঝে শুনে করবে, সব খোঁজ নিয়ে দেখো, এমনি আমার মেয়েটাকে হারিয়েছি, এখন যদি তোমার কিছু হয় তখন। আমান, তুমি চিন্তা করো না। আকার বাবা, এইবার যা ক্ষতি হবে সব ওদের হবে। বাঁকা হেসে পায়েল মুখ গুমরা করে লিভিং রুমে বসে আছে। মিসেস নিশি, অয়নের মা, উপরে যাচ্ছিল পায়েলকে এইভাবে দেখে পায়েলের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মিসেস নিশি সেমিকোলন বিসর্গ, কিরে তুই এভাবে মুখ গুমরা করে আছিস কেন? পায়েলো, আরে বলো না, আমি অয়নকে জড়িয়ে ধরেছি বলে আমাকে কত কথা শোনালো। ন্যাকা কান্না করে মিসেসের নিশি, আরে আমার বাচ্চা, কান্না করিস না, শুন আমার ছেলেটার মাথাটা ওই মেয়েটাচি বিয়ে খেয়েছে তাই এরকম করছে, আর তোকে এখানে কেন এনেছি বল? পায়েলো, যাতে তোমার ছেলেকে আমার দিকে ফিরিয়ে আনতে পারি। মিসেস নিশি, তাহলে তুই পারবি না ওই অনুক্ষণের মেয়েটার হাত থেকে আমার ছেলেকে বাঁচাতে? পায়েলো, পারতে তো আমাকে হবে। ডেবিল হাসি দিয়ে এদিকে অনেকক্ষণ শাওয়ার নেওয়ার জন্য আমার চোখ দুটো লাল হয়ে রয়েছে, ওয়াশরুম থেকে বের হয়ে আরেক দফা অবাক হই। একই, এই অয়ন ভাইয়াটা এখানে কেন? বজজাতটা আমার খাটে শুয়ে আপনমনে ফেবুকিং করছে। আমি জোরে চিৎকার দিয়ে, এই আপনি এখানে কেন?
আমার চিৎকারে অয়ন ভাইয়া শোয়া থেকে উঠে বসলেন, কিছু বলতে যাবেন তার আগেই তিনি স্তব্ধ হয়ে যায়, কেননা আমার ভেজা চুলগুলো কোমর অবধি নেমেছে। চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। কালো রঙের একটা থ্রিপিস পরেছি যেটা শরীরের সাথে লেপ্টে আছে। অয়ন ভাইয়ার চোখে স্পষ্ট নেশা কাজ করছে, যা আমি ভালো করে বুঝতে পারছি। অয়ন আনমনেই বলে উঠে, মাশাল্লাহ। এই বলে অয়ন ভাইয়া মার দিকে এগিয়ে আসছে আর আমি ভয় পিছিয়ে যাচ্ছি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এই দিকে আগাচ্ছেন কেন? অয়ন, তুই পিচ্ছাচ্ছিস বলে। রিমি, আপনি এখানে কেন এত রাতে? অয়ন, তোকে দেখতে এসেছি। বাঁকা হেসে রিমি কিচ্ছুটি চিহ্নযুক্ত মুখ। তুই আন্ডারস্কোর আমার আন্ডারস্কোর অন্যরকম আন্ডারস্কোর নেশা ম্যাপেল পাতা। পর্ব -5 জান্নাতুল ফারদোজি রিমি রাইটার। আমার চোখের সামনে অয়ন ভাইয়ার নিথর দেহ পড়ে আছে আর সামনে আমান তার রক্তলাগা চুরিখানা পরিষ্কার করছে। আমি অয়ন ভাইয়ার কাছে যাব তার আর এক আর ইকপ করেই আমান আমার হাতটা ধরে ফেলে। আমি প্রাণপ্রাণ ছুটার চেষ্টা করছি, কিন্তু আমি যত চেষ্টা করছি আমান আমাকে তত চেপে ধরেছে। রিমি, আমান, আমাকে ছাড়ো ছাড়ো বলছি, প্লিজ আমাকে আমার অয়ন ভাইয়ার কাছে যেতে দাও। কাঁদতে কাঁদতে আমান, রিমি পাখি, তুমি তো জানো তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। শয়তানি হাসি দিয়ে আমি আমানের থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু পারছি না। আমান আমাকে টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করে যাচ্ছি, রিমি, অয়ন ভাইয়া উঠো, জোরে ক্রন্দনরত মুখ উঠো প্লি। অয়ন ভাইয়ার রক্তে পুরো মেঝে ভেসে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। ধরফিয়ে উঠে পড়ি আমি। আমি তো আমার বিছানায় শুয়ে আছি। আমারই ঘরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর সকাল 5টা বাজে। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। ধন্যবাদ আল্লাহ, অনেক ধন্যবাদ। কিন্তু একটা ভয় রয়েই যায়, কেননা এটা ভোরের স্বপ্ন না এই স্বপ্ন আমি কিছুতেই সত্যি হতে দিতে পারবো না। আমি আমাকে অয়ন ভাইয়ার কোনো ক্ষতি আমি করতে দিব না। না মানে না। বারান্দায় গিয়ে চারপাশের প্রকৃতি দেখছি। ভোরের এতটা সুন্দর তা না দেখলে বুঝতাম না। চারদিকে পাখির কিচিরমিচিররাও। আজ শীতল হাওয়া বয়ে যাচ্ছে বাতাসের সাথে। আমার অবাধ্য চুলগুলো বাতাসের সাথে উঠছে। ইচ্ছে করেই আমি চুলগুলো ছেড়ে দিলাম। সত্যি অনেক ভালো লাগছে। আজকের স্বপ্নটার কথা ভুলিয়ে গেলাম। ম্যাপেল পাতা। অয়ন প্রতি ভোরে জগিং করতে বের হয়। এটা তার রুটিনের মধ্যে পড়ে। এসব ব্যাপারে সে যথেষ্ট সচেতন। আজও তার ব্যতিক্রম হয়নি। অয়ন জগিং করছে, রিমিদের বাড়ি দিয়ে ক্রস করছিল। হঠাৎ তার চোখ আটকে যায় তার সামনে পরীর দিকে, তার রিমিপুরীর দিকে। বারান্দায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে আছে, পরনে একটা ব্লু সাদা টপস আর গলায় পুরোনা পেঁচানো ঘুম ঘুম মুখ, মুখে কোনো মেকআপের চিহ্ন নেই, যেন ফোটা পদ্ম ফুল। অয়ন আর দেরি না করে তার ফোনে তার রিমির কয়েকটা ছবি তুলে ফেলে। রিমি অগোচরে, কিন্তু অয়ন বুঝতে পারছে না রিমি এত ভোরবেলা কিভাবে উঠল। সুচার্চর মহারানীর উঠতে দুপুর 12টা বাজে। এইসব ভাবতে ভাবতে আনমনে হেসে উঠে অয়ন। ম্যাপেল পাতা। বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতির দৃশ্য উপভোগ করছি আর ভাবছি কালো রাতের কথা। কাল রাতে অয়ন, তোকে দেখতে এসেছি। রিমি কি বিস্ফোরিত মুখ। অয়ন ভাইয়া একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তোর কি মনে হয় আমি তোর মতো পেতনিকে দেখতে এসেছি? আমি এসেছিলাম মৌয়ের সাথে দেখা করতে, বেচারার দেবরের কি অবস্থা তা জানার জন্য। নিজে ওকে হসপিটালে পাঠিয়ে নিজে ওর খবর নিতে এসেছেন। বিস্ফোরিত মুখ। কেন, তোর কষ্ট লাগছে? হ্যাঁ লাগছে। আপনার কি? আমার এই কথাটা শোনার পরেই অয়ন ভাইয়ার চোখ রক্তবর্ণ ধারণ করে। আমার দিকে তেড়ে এসে আমার গাল চেপে বলল, কি বললি ইডিয়েট? আমি ভাইয়ার এরকম রূপ দেখে অনেকটাই ভয় পেয়ে গেলাম। তারপরেও কাপা গলায় বললাম, আমি ওর জন্য লাগতে পারেই কেন আপনাকে যে পায়েল আপু জড়িয়ে ধরে কিস করতে পারি তখন। অভিমানী সুরে অয়ন ভাইয়া আমার কথাটা আমার গাল ছেড়ে দিল, হয়তো অনেকটাই অবাক হয়ে গেছে। তুই কি করে জানলি? এক চোখে চশমাওয়ালা মুখ। কেন, খুব অসুবিধা হয়ে গেল? রাগী কণ্ঠে। তার মানে তুই আজকে আমাদের বাসায় গিয়েছিলি? কিন্তু আমি যতটুকু জানি তুই আমাদের বাড়িতে খুব কম যাস। আমি গিয়েছিলাম কেন আপনি ওইরকম করলেন অজয়ের এর সাথে? কিন্তু গিয়ে দেখলাম আপনাদের প্রেমলীলা। অভিমানী কণ্ঠে অয়ন ভাইয়া আমার কথা শুনে অনেকটা রেগে গেলেন। জাস্ট সেট আপ, রিমি পায়েল আজকে এসেছে আর তুই জানিস না। ও কেমন গায়ে পড়া মেয়ে, ও নিজে আমাকে জড়িয়ে ধরেছে ইডিয়েট। আমি রেগে কিছু বলতে যাব তার আগে অয়ন ভাইয়া কিছু একটা ভেবে আমাকে থামিয়ে দিয়ে বলল, ওয়েট, এমন নয়তো তুই জেলাস ফিল করছিস? বাঁকা হেসে এইরকম প্রশ্নে আমি অনেকটাই অস্বস্তি বোধ করছি। কি বলবো আমি এখন? অয়ন ভাইয়া একটা ডেভিল স্মাইল দিয়ে আমার দিকে এগোচ্ছে আর বলছে, কিরে উত্তর দে। আর আমি পিছাচ্ছি। কি উত্তর দিব আমি? পিছুতে পিছুতে দেয়ালের সাথে পিঠ টিকে যায় অয়ন ভাইয়া একদম আমার কাছে চলে আসে। অয়ন ভাইয়ার গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে। অয়ন ভাইয়া টুক করে আমার গালে কিস করে দেয় আর আমি ফ্রিজ হয়ে যাই। আমার কানে ফিসফিস করে বলে, গুড নাইট আর ঘুমিয়ে পড় রিমিপুরি। এই শব্দটা শোনার পরে আমার শরীরে কেমন যেন বিদ্যুৎ বয়ে গেল। আজকে সবাই অনেক ব্যস্ত, কেননা আজকে মো আপুর মেহেদি প্লাস সঙ্গীত বাড়িতে মেহমান আসা শুরু করে দিয়েছে। শুনলাম ওই পায়েল পেতনিটাও নাকি আসবে। উফ, অসহ্য ওই পেতনো হ্রস্ব ইকারটা একটা গায়ের পরা মেয়ে যখনই আসি খালি অয়ন ভাইয়ার পিছনে ঘুরঘুর করে। দেখলাম অয়ন ভাইয়ারা চলে এসেছে, ওই পায়েল পেতনিটাও এসেছে। তখনই কাকিমনির ডাক।
কিরে রিমি রিক মিনি কই তোরা দেখ কতদিন পর পায়েল এসেছে। পায়েলো, আরে কাকিমনি ব্যস্ত হবেন না, আচ্ছা মো আপু কই? কাকিমনি ও তো পার্লারে এখন ওর বান্ধবীদের সাথে গেছে, সন্ধ্যার আগে ফিরবে বলে মনে হয় না। আচ্ছা অয়ন ভাইয়াকে উদ্দেশ্য করে। অয়ন জি কাকিমনি। কাকিমনি আন্টি আপা আর ভাইয়া কোথায়? অয়ন বাবা মা আর দিদুন সন্ধ্যায় আসবে। ততক্ষণে আমি নিচে চলে আসলাম। রিমি কেমন আছো পায়েল আপু? পায়েল আপু আমাকে দেখে কিছুটা বিরক্তিবোধ করলেন, সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি, তাও মুখে হাসি ফুটিয়ে উত্তর দিল। পায়েলো এই তো ভালো, তুমি কেমন আছো? রিমি এই তো ভালো। পায়েলো সবাই নাকি পার্লারে গেছে, তুমি যাওনি কেন? রিমি আমার এইসব পছন্দ না, বাসায় আমি বেশি কমফোর্টেবল। আমার কথার মাঝেই অয়ন ভাইয়া বলে উঠলেন। অন এমনি ওকে যা পেতনি লাগে, পার্লারে গেলে তোর শাকচুন্নির দাদি লাগবে। এই বলে অট্টহাসিতে ফেটে পড়লেন। কাকিমনি মুচকি হাসছে, পায়েল আপুর ঠোঁটেও ডেভিল স্মাইল, এই লোকটাও না আমাকে সবসময় এইরকম করে। পায়েল আপু ন্যাকামি করে বলে উঠল। পায়েল আপু আহ অয়ন এইভাবে বলো না, বাচ্চা মেয়েটা সব সময় সত্যি কথা বলতে নেই। এই কথাতে কাকিমনি খানিকটা অসন্তুষ্ট হলেন। আমি অভিমানী সুরে বলে উঠলাম। রিমি আমি তো পায়েল আপুর মতো এত ফর্সা বা স্টাইলিশ নই, তাই আমাকে পেতনি লাগবে। এই বলে আমি উপরে চলে গেলাম। আমার কথায় অয়ন ভাইয়া খানিকটা অবাক হলেন। অয়ন অশ্বিক ও কি মাইন্ড করেছে? আমি তো জাস্ট মজা করছিলাম মনে মনে। অয়ন ভাইয়া যেই উপরে যাবে তখনই পায়েল আপু আটকালো। পায়েলো কোথায় যাচ্ছ অয়ন? অয়ন আমার উপরে একটু কাজ আছে। পায়েলো কি এমন কাজ? অয়ন সব কিছু কি তোমাকে বলে যেতে হবে? বিস্ফোরিত মুখ। পায়েলো এইভাবে রেগে যাচ্ছ কেন? তাহলে আমিও যাব তোমার সাথে। অয়ন কোনো দরকার নেই। পায়েলো তাহলে আমি কি করব একা একা? তখনই কাকিমনি বলল। পায়েল একটু পর মিনিও পার্লারে চলে যাবে, তুমি বরং ওর সাথে চলে যাও। তখনই মিনি চলে আসে। হ্যাঁ পায়েল আপু চলো, তুমি আমার সাথে চলো। পায়েলো আমি যদি চলে যাই? তখন যদি ওই মেয়েটা অয়নের পিছনে ঘুরে খালামনি আমাকে বারবার নিষেধ করেছে অয়নকে একা না ছাড়তে, কিন্তু আমি যদি পার্লারে না যাই তাহলে আমাকে সুন্দর লাগবে না। ও না না, এটা হতে পারে না, আজকে অনুষ্ঠানে আমাকেই সবচেয়ে অয় বেশি সুন্দর লাগবে। ইয়েস, তখন অয়ন আমার পিছনেই ঘুরবে মনে মনে। পায়েলো হ্যাঁ আমি যাব। মিনি তাহলে চলো। মিনি আর পায়েল পার্লারের উদ্দেশ্যে বের হলো। কাকিমনিও রান্নাঘরের দিকে চলে গেল। অয়ন একটা শ্বাস নিয়ে উপরের দিকে হাঁটা ধরলো। অনেক রাগ হচ্ছে প্রচুর, আমি নাকি শাকচুন্নির নানির মতো দেখতে লাগবো, আর তোর ওই পায়েল শাকচুন্নি অনেক সুন্দর খাটাস পোলা, তোর ধান্দা কি আমি বুঝি না। আমি এইসব বকবক করছি তখনই রিকের ডাকে হুঁশ আসে। রিক দি তুই কি এত বকবক করছিস? আমি চোখের পানি মুছে ওর দিকে তাকিয়ে বলি। কই কিছু না তো। রিক আমাকে মিথ্যে বলো না, আমি দেখেছি ওই পায়েল আপু একটা শাকচুন্নি, আর অয়ন ভাইয়া তোমাকে কিভাবে ওইসব বলতে পারে? আমার দি হলো সব থেকে সুন্দর। আমি রিকের কথা শুনে হেসে দেই। ওর চুলগুলো নাড়িয়ে বলি। তাই নাকি? হ্যাঁ দি, তুমি এই রিক হ্যান্ডসাম বয়, সব মেয়ের ক্রাশের দি কখনো পেতনি হতে পারে? আমি রিকের কথা শুনে হা হয়ে আছি, ওর কান মুলে দিয়ে বলি। ওরে পাকনা, এই বয়সে সবার ক্রাশ। মুচকি হাসি দিয়ে। আহ দি ছাড়, তুই জাতির ক্রাশকে এইভাবে ইনসাল্ট করতে পারো না। আমি ওর কান ছেড়ে দিয়ে বলি। ওর পুচকে ছেলে তাই না, দাঁড়া, এই বলে আমি ওকে মারতে ওর পিছনে বউকার রালাম, আর ও আমার থেকে বাঁচার জন্য ছুটে চলেছে। আমাদের এইসব বাচ্চামো দেখে আড়াল থেকে অয়ন ভাইয়া হেসে চলছে, যা আমি খেয়াল করিনি। রিক দৌড়াতে দৌড়াতে দরজার কাছে চলে আসে, আমিও ওকে ধরতে দরজার কাছে যাই, কিন্তু দরজার আমার প্লাজো বেজে যেই না আমি পড়তে যাব অমনি অয়ন ভাইয়া আমাকে ধরে ফেলে। আমরা একে অপরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। রিক আমাদের এই সিন দেখে মুচকি হেসে বলে, রাজা কো রানী সে প্যার হো গিয়া। এই বলে একটা সিটি মারে। আমরা ওর এইসব কাণ্ডে একে অপরের থেকে দূরে সরে যাই। খুব লজ্জা লাগছে, আর অয়ন ভাইয়া বাঁকা হাসছে, বুঝি না এই লোকটার লজ্জা বলতে কিছুই নেই, এই টাইমেই কেমনে হাসে। আমি রেগে রিককে কিছু বলতে যাব তার আগে রিক বউ দৌড়। আমিও কিছু না বলে যেই না বেরোতে যাব তার আগে অয়ন ভাইয়া খপ করে আমার হাত ধরে ফেলে। আমি রাগী চোখ দিয়ে অয়ন ভাইয়ার দিকে তাকিয়ে বলি, কি হচ্ছে টা কি, হাত ছাড়ুন। যদি না ছাড়ি তো? ডোন্ট কেয়ার ভাব নিয়ে। আমি পেতনির মতো দেখতে তাই না? শাকচুন্নির নানি আমার হাত ধরবেন কেন? যান না যান, আপনার পায়েল সুন্দরীর কাছে যান। রাগের মুখ বিস্ফোরিত মুখ। অয়ন যা ভেবেছিলাম তাই, মহারানী কেঁপেছে মনে মনে। অয়ন ভাইয়া আমার দিকে অনেকটা ঝুঁকে বললেন, কি? কিন্তু এই পেতনির প্রেমেই তো একজন মরে গেছে, সেটা কি এই পেতনিটা জানে? নেশাক্ত কণ্ঠে অয়ন ভাইয়ার এমন কথায় খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেলাম। অনেক লজ্জা লাগছি, কোনো খারাপ জিনিস দেখব না, কোনো খারাপ জিনিস দেখব না। আর অয়ন তার রিমিপুরীর লজ্জামাখা মুখ দেখে যেন হা রিয়ে যাচ্ছে। অয়ন ভাইয়া নিজের মুখ আমার দিকে আনছে, আমি বুঝতে পারছি বেশিক্ষণ এখানে থাকলে নিশ্চয়ই কোনো অঘটন করবেন, তাই অয়ন ভাইয়াকে আস্তে ধাক্কা দিয়ে চলে আসলাম। আর অয়ন ভাইয়া দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বাঁকা হেসে বললেন, রাজা কো রানী সে পেয়ার হো গিয়া। ওয়াও, ইন্টারেস্টিং। কৃত্রিম হাসির মুখ। রকিং চেয়ারে রিমির ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমান। যতই রিমিকে ঘৃণা করুক, সে একদিন হলেও ভালোবাসত রিমিকে। তখনই আমানের ফোনে একটা ফোন বেজে উঠল। একার অচেনা নাম্বার। আমান ফোনটা রিসিভ করে বলে,
হ্যালো কে? অচেনা ব্যক্তি আপনার শুভাকাঙ্ক্ষী বাঁকা হেসে। আমান মানে অচেনা ব্যক্তি এইদিকে আপনি আমেরিকায় পড়ে আছেন, ওইদিকে রিমি খান আর অয়ন চৌধুরী তাদের প্রেমের লীলাখেলা করছে। আমান ওয়াট? অচেনা ব্যক্তি একদম তাড়াতাড়ি দেশে ফিরুন, না হলে আপনারই লোস। আমান কিন্তু কে আপনি? অচেনা ব্যক্তি ওয়ে বললাম না, আপনার শুভাকাঙ্ক্ষী। ওকে বাই। টুট টুট টুট। আমানের ফর্সা মুখ হ্রস্ব উকার হতেই লাল আভা ধারণ করছে, চোখ দিয়ে যেন সব কিছু শেষ করে দিবে। আমান রিমি পাখি, তোমাকে এত ভয় দেখালাম তাও তোমার একটু সাহস কমলো না, আগের মতোই রয়ে গেলে। এইবার দেখো আমান কি করে। এই বলে আমান ঘরের সব কিছু ভাঙত। একার লাগলো সব স্টাফরা ভয় যাচ্ছে ওর না। নিচে মিজান সাহেব ডাইনিং টেবিলে মাথায় হাত দিয়ে বসে আছে, কেননা তার ছেলের রাগ উঠলে তিনিও তাকে সামলাতে পারে না।